আজকের আন্দোলন সংগ্রাম নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক গত 2 বছর আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো বয়ানের মতো আপনারা হাজির করবেন না, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। কারণ 2023 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছিলাম হাসিনার পতন ঘটবে, এই ছাত্র সমাজ হাসিনার পতন ঘটাবে। 1 আগস্ট 11 দিন রিমান্ডে থাকার পরে বলেছিলাম 90% পতন হয়েছে, 10% ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকেন, মিলেছে। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শুধু আমি একটা কথা বলতে চাই, জুলাইয়ের শেষ দিকে যা ঘটেছে সেই ঘটনার উন্মেষ যদি না ঘটানো যায় এবং সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি রাজনৈতিক ভাবে না নেওয়া যায়, রাজনৈতিক সমাধান যদি না করা যায়, তাহলে বাংলাদেশ আবার রাজনৈতিক সংকটে পড়তে পারে। সেই সংকট হচ্ছে জুলাই এদেশের দল মত নির্বিশেষে আপামর ছাত্র জনতার নিঃস্বার্থ জীবনদান সংগ্রামের গল্প। সেই গল্পের আড়ালে জুলাইয়ের শেষ 5-7 দিন ছিল আমাদের এই ছাত্র নেতৃবৃন্দকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করেছিল। কোন কোন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসায় কেউ কেউ ছিলেন। তখন থেকেই আন্দোলনের পরিচিত ফেসকে নিয়ন্ত্রণ করে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সেই কারণেই তখন নির্বাচন নিয়ে যখন সংকট তৈরি হয়েছে, তখন আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হয়েছিলাম। শুধু একটা কথা আমাদের ছাত্র নেতা বলেছে, আমি সেটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তী সরকার কিভাবে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি করেছিল, সেই চুক্তি ছিল দেশের স্বার্থ পরিপন্থী। আজকে অনেকে টকশো টেলিভিশনে বিএনপি কে দায়ী করার চেষ্টা করেন, সরকারকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সরকার কি করবে? এই সরকার ওই চুক্তি তো করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনারা জুলাইয়ের নায়ক বলেন, হিরো বানিয়েছিলেন, তাদের সম্মতি নিয়ে পার্টি বানিয়ে দিয়েছিল, ক্ষমতায় যাওয়ারও খোয়াব দেখিয়েছিল, তাই না? আজকে বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে যদি নির্বাচনের আগে দেখেন বিএনপির ভালো ভালো ক্যান্ডিডেট যারা জয়লাভ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন নির্বাচনের আগে দেখানো হয়েছে তাদের ভোট 20%, আর যারা ক্ষমতার খোয়াবে তাদের ভোট 80%। একটা আর্টিফিশিয়াল ন্যারেটিভ দাঁড় করিয়ে জনমতকে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এই বিভ্রান্তকারীরা সামনেও বিভ্রান্ত হবে। এই জন্যই বলছি যে আজকে আমরা এই সমস্যাটার স্থায়ী সমাধান না করতে পারি, আজকে জুলাই সড়ক সংস্কার নিয়েও নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বারবার এগিন বলতেছেন যে এই জুলাই সনদ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। আমি ওনার এই দৃঢ় অঙ্গীকারকে ধন্যবাদ জানাই। এবং সংসদে আপনারা দেখেছেন সংবিধান সংস্কারের কমিটি হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও রেখেছেন, বিরোধী দলকেও 5 জন সদস্য দেওয়ার জন্য বলেছেন। আমার বিশ্বাস আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এই কমিটির বাইরেও যদি আরো কিছু করা লাগে সেই কমিটিতে আলোচনা করে একটা রাস্তা বের করা যায়, কিন্তু সেইটা না করে যদি আমরা এই একটা নতুন সরকার এখনই যদি রাজপথে হুঙ্কার দিই, এটা সঠিক হবে না। কিছুদিন আগেই একটা আন্দোলন, আমি একজন তরুণ, আমি আমার তরুণ ভাই বোনদেরকে সহানুভূতি ভালোবাসার জায়গা থেকেই বলছি, আমরাও তরুণ, কাজে তরুণদের প্রতি আমাদের বিশেষ ফিলিং আছে। কিন্তু এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছে তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য
ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেট করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। এবং আমরা এখানে দেখেছি এই আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, কিন্তু ফায়দাটা কি হয়েছে? অনেকে নিজেদের রাজনৈতিক ধান্দা হাসিলের জন্য, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আন্দোলনে উস্কানি দিয়েছে, কিন্তু এর মধ্যে লিক ঢুকে গিয়েছে, আপনারা দেখেছেন। কাজে আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে প্রতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। এই ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোন জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। তারপর দেখেছেন ছাত্র নেতা তার কর্মীকে শাসন করেছেন, হয়তো সরিয়ে দিয়েছেন বা তাকে একটু রাগান্বিত করেছেন, ওইটা এআই দিয়ে এডিট করে দিয়েছে, গলা চিপে ধরেছেন ছাত্র দলের নেতা, সাধারণ শিক্ষার্থী। কাজে সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তি এবং অপপ্রচার রোধে আমি মনে করি যে ছাত্র দল সহ অপরাপর ছাত্র সংগঠনগুলোকে এই যারা বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বট বাহিনী, গুপ্ত বাহিনী, এদের বিরুদ্ধে একটা সচেতনমূলক ক্যাম্পেইন ওপেনলি অপারেট করা দরকার। এখানে আমাদের যে একজন ছাত্র নেতৃবৃন্দ বলেছে জুলাইয়ের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ধোয়া তুলেছিল, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনের হলে হলে শিবির কমিটি দিয়েছিল হল নিয়ন্ত্রণ করার জন্য, ছাত্র সংসদে জয়লাভ করার জন্য, আর এইদিকে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার ব্যবহার করেছিল। কাজে আমি এই জামাত শিবিরের ওপেন রাজনীতিকে আমি স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু এই ধরনের এই গুপ্ত কার্যক্রম এগুলো আমি পরিহার করার আহ্বান জানাই। আজকে সংসদে দেখেন বাইরে যত উত্তপ্ত বক্তব্য হোক, বক্তব্যের শেষে এই পারে প্রধানমন্ত্রী, ওই পারে বিরোধী দলের নেতারা এই অধিবেশন শেষে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়। তাহলে সংসদের মধ্যে যদি সকল সমস্যার সমাধান হয়, বিরোধী দলের এমপিরা এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার ফান্ডের জন্য যদি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, চূড়ায় নিয়ে কেন আপনারা আলোচনা করতে পারবেন? কাজে এই দ্বিচারিতা থেকে ফিরে আসতে হবে। জামাত শিবিরেরও ত্যাগ রয়েছে, আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু জামাত শিবিরের অতীত রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় মাঝে মাঝে তারা কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়। তাই আমি বলতে চাই, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপি নেতৃবৃন্দ আমি বেশি সমালোচনা করতে চাই না, ছাত্র নেতা রাকিব জানে, সবাই আমাদের ক্লোজ ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু, ভাই ব্রাদার, একসাথে রাজনীতি করেছি, যাই এখানে বক্তব্য রেখেছে, তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এই দেশের মানুষ কয় পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করে? ইসলামিক এতগুলো দল সবাই কি জামাতকে সমর্থন করে? কাজে এনসিপির ভবিষ্যৎ নিজেরাই পায়ে কুড়াল মেরেছে। এখন তারাও যদি জামাতের দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে, যুবকদের প্রতিনিধি হিসেবে আজকে তারেক রহমান যেভাবে আমি মনে করি অত্যন্ত মাটির মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে মানুষের মাঝে মিশে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, যা সকল মানুষকে কিন্তু মুগ্ধ করে বিমোহিত করেছে। ঢাকা মেডিকেলে জামাতের এমপি দেখেছেন টিএমসি ডেতে কথা বলেছে যে আমি 3টা কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে পছন্দ করি, এবং জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, দেশপ্রেম, আগ্রাসন বিরোধী মনোভাব এবং দেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আমরা বই পুস্তকে পড়েছি, জিয়াউর রহমানকে আমরা দেখি নাই। আজকে তারেক রহমানের কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমর্থন করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ এই দেশকে উনি একটা ট্র্যাকে নিয়ে যেতে পারবে। কাজেই আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে, আপনারা যে রাজপথে স্লোগান দেন,
দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এখন আর রক্ত দেওয়া লাগবে না, এখন রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে সমন্বিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।